ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার। এই টেস্ট পেপার থেকে একটি পেজের 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। স্কিপ না করে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন টেস্ট পেপার পেজে যা দেখো, বেথুন কলেজিয়েট স্কুল, সাবজেক্ট ম্যাথামেটিক্স। এই পেজ থেকে আমি 1 নম্বরের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজকের 382 পেজ থেকে 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। দেখো, 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি করতে হবে। এখানে 2 নম্বরের 10টা করতে হবে, 10 দুখানে 20। এই অঙ্কগুলো পরীক্ষার সময় অঙ্কগুলো করে দেখাতে হবে। এখানে সরাসরি উত্তর বসালে হবে না, তাই কিভাবে অঙ্কগুলো হবে চলো আমরা দেখি। প্রথম অঙ্ক দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে রোহনের মূলধন কত? এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে 4-এর 1-এর অঙ্কটা কি বলেছে? দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। তাহলে আমরা লিখব মোট লাভ সমান 1500। মোট লাভ সমান 1500 টাকা। রাজীবের মূলধন সমান 6000 টাকা এবং রাজীবের লাভ হচ্ছে কত? রাজীবের লাভ সমান 900 টাকা। এবার দেখো, মোট লাভ যদি 1500 টাকা হয় এবং রাজীবের লাভ যদি 900 টাকা হয়, বাকি লাভ রোহনের হবে। তাহলে রোহনের লাভ কত হবে? রোহনের লাভ সমান 1500 বিয়োগ 900 সমান 600 টাকা। এবার আমরা এই অংশীদারি কারবার থেকে অঙ্কগুলো আমরা জানি যে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় সমান হয়। এখানে রোহনের মূলধনের অনুপাত চেয়েছে, তাহলে রাজীবের মূলধন কত? 6000 টাকা। রোহনের মূলধন কত আমরা জানি না, মনে করে নেব। রোহনের মূলধন সমান, মনে করি রোহনের মূলধন সমান x টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখব? তাহলে রাজীবের মূলধন ইস টু রোহনের মূলধন, তার মানে 6000 ইস টু এক্স। রাজীবের লাভ হচ্ছে কত? 900 টাকা। তাহলে 900 ইস টু রোহনের লাভ কত? 600। তাহলে এই অঙ্কটার মূল বিষয় মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত। তাহলে এটা এবার আমরা ক্যালকুলেশন করব। 6000 বাই এক্স সমান 900 বাই 600। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটবে, 3 তিরিক্ষে 9, 3 দুকানে 6। এবার এই 3কে 6000 দিয়ে কাটলে হবে 2000। এবার কোনাকুনি গুণ করো, x সমান 2000কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4000। তাহলে এটা কার মূলধন হলো? এটা রোহনের মূলধন। অতএব রোহনের মূলধন হবে 4000 টাকা। 2 নম্বরের অঙ্ক, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানে চক্রবৃদ্ধি হারের অঙ্ক দিয়েছে, চক্রবৃদ্ধি হারের সুদ। তাহলে 2-এর দাগের অঙ্ক এখানে বলে দিচ্ছে যে n বছরে টাকা দ্বিগুণ হবে। এখন আমরা ধরে নিচ্ছি আসল সমান কত? আসল সমান আমরা p, সময় সমান n বছর, আর সুদের হার কত? সুদের হার সমান r%। এখানে কোনো তথ্য দেওয়া নেই, তাহলে আমরা এগুলো সব ধরে নিলাম। এইবার আমরা চক্রবৃদ্ধি হারে সুদ আসল কি হবে? আমরা সূত্র কি জানি? তাহলে অতএব আমরা কি লিখব? অতএব p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ n বছরে r% হারে সুদ আসল হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার এখানে বলছি কি না,
এখানে বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ। এবার এন বছরে এই টাকাটা রাখলে এটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আসল কত ছিল পি, এখন সেটা দ্বিগুণ হয়ে গেলে কত হবে, আসল ছিল পি, এখন দ্বিগুণ হয়ে গেলে হবে 2p, উভয় দিক থেকে পি চলে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি বা দিয়ে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2। তাহলে এই মানটা আমরা তৈরি করলাম। এবার কি বলেছেন যে কত বছরে এই টাকাটা 4 গুণ হবে। মনে করে নিই টি বছরে, মনে করি টি বছরে 4 গুণ হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, এটা কি হলো সুদ আসল হয়ে গেল, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল। সেটা কগুণ হবে না 4 গুণ হয়ে যাবে। তা 4 গুণ আসল কত পি, তা 4 গুণ মানে 4p। এবার উভয় দিকে দেখো পি চলে গেল। তাহলে কি দাঁড়ালো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি সমান 4। এই 4টাকে আমরা লিখতে পারি কি 2 স্কোয়ার। এবার দেখো এখানে 2 সমান কি, এখানে 2 সমান কি বের করা আছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এই 2 এর জায়গায় 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে বা দিয়ে আমরা কি লিখব 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি সমান 2 এর জায়গায় আমরা কি লিখছি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n তা স্কোয়ার। তাহলে বা দিয়ে কি লিখব 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি সমান এটা কি হয়ে যাবে, তাহলে n স্কোয়ার করলে সূচকের নিয়ম অনুযায়ী এটা কি হবে n যোগ হবে, n যোগ হলে কি হবে 2n হয়ে যাবে। 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2n। এখানে দেখো 1 প্লাস r/100, এখানে 1 প্লাস r/100 একই আছে। তাহলে আমরা লিখতে পারি t সমান 2n। তাহলে বা দিয়ে লিখতে পারি t সমান 2n। তাহলে এখানে জানতে চেয়েছে কত বছরে 4 গুণ হবে, অতএব 2n বছরে, অ্যান্সারটা কি হবে অতএব 2n বছরে 4 গুণ হবে, এটাই উত্তর। তাহলে উত্তরটা কি হলো 2n বছরে, অ্যান্সারটা 2n বছরে 4 গুণ হবে। দেখো এই অঙ্কটা একটু অন্যরকম টাইপের। তাহলে কিভাবে সমাধান করলাম একটু ভালো করে দেখে নাও। চক্রবৃদ্ধি হারে সুদের অঙ্কগুলো করতে গেলে তোমাদের সূত্রগুলো সম্পর্কে ভালো অবগত থাকতে হবে। নেক্সট 3 এর দাগের অঙ্ক, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে বীজদ্বয় বলে দেওয়া আছে 5, -5 ও -7। তাহলে এ বি এর মান নির্ণয় করো। এইরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, সুতরাং এগুলো কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। দেখো 4 এর দাগে 3 এর অঙ্কটা কি বলে দিয়েছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। এবার বলেছে সমীকরণের বীজদ্বয় -5 ও -7, অর্থাৎ x এর জায়গায় একবার হবে আমরা লিখবো -5, x এর জায়গায় আর একবার লিখবো আমরা -7। তাহলে এই সমীকরণে, এটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে x এর জায়গায় -5 আর -7 বসিয়ে কি সমীকরণ হয় আগে আমরা দেখি। তাহলে প্রথমে x এর জায়গায় -5 বসাই, তাহলে a ইন্টু -5 স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান কি দাঁড়ালো 0। তাহলে ক্যালকুলেশন করো, -5 স্কোয়ার করলে কত হবে 25। তাহলে 25a প্লাস মাইনাসে -5b প্লাস 35 সমান 0। তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেল, এটাকে আমরা নাম্বারিং করলাম, 1 নাম্বার করলাম। এবার x এর জায়গায় কত বসাবো -7 বসাবো। তাহলে x এর জায়গায় -7 বসালে কি হবে, আবার x এর জায়গায় কত বসাচ্ছি -7। তাহলে a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 সমান 0। বা দিয়ে আমরা কি লিখবো -7 স্কোয়ার করলে 49a -7b প্লাস 35 সমান 0। এটাকে আমরা 2 নাম্বার করলাম। এবার 1 এবং 2 সমাধান করব। তার জন্য আমরা একটা কাজ করব, এই b সহগগুলো সমান করে নাও, কারণ এখানে 5 আছে এখানে 7 আছে। তাহলে 1 নম্বরকে আমরা 7 দিয়ে গুণ করব আর 2 নম্বরকে আমরা 5 দিয়ে গুণ করব, করলে তাহলে b সহগ সমান হয়ে যাবে। এবার এটা বিয়োগ করলে b কেটে যাবে, তখন এর মান পাবো। তাহলে চলো সেইভাবে আমরা করি। তাহলে 1 নম্বরকে 7 দিয়ে গুণ করলে 25কে 7 দিয়ে গুণ করলে কত হবে 5 7 35, 35 5 হাতে 3, 7 14 3 17 175 a মাইনাস এটা 5 7 35b প্লাস 35কে 7 দিয়ে গুণ করো,
5 সাথে 35, 35 5 হাতে 3, 3 সাথে 21 আর 3 24, 24 4 হাতে 2, 245, এটা সমান 0। আবার 2 নম্বরকে 5 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে? 49কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 লং 45, 45 5 হাতে 4, 4 5 20 4 24, 24 4 হাতে 2, 245 এ মাইনাস 5 সাথে 35 বি, এটা গুণ করো 5 5 25 25 5 হাতে 2, 3 5 15 17 175। তাহলে এবার দেখো এখানে দু জায়গায় মাইনাস আছে, তাহলে এটা চিহ্নের পরিবর্তন করতে হবে, বিয়োগ করব, তাহলে এটাকে মাইনাস করব, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে দেখো মাইনাস 35 প্লাস 35 কেটে গেল। এবার 245 থেকে 175 বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে 245 থেকে 175 বিয়োগ করলে কত হবে? 70 এ মাইনাস 70 এ, কারণ যেহেতু 245 বড় তার চিহ্ন মাইনাস, তাই মাইনাস 70 এ। এবার দেখো 245 বড়, এর চিহ্ন কি আছে? প্লাস, তাই এটা হবে প্লাস, অর্থাৎ মাইনাস 70 এ প্লাস 70 সমান 0। বা দিয়ে আমরা কি লিখবো? মাইনাস 70 এ সমান মাইনাস 70। তাহলে উভয় দিকে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে এ সমান কত দাঁড়ালো? 70/70, কেটে গিয়ে কত হলো? 1, অর্থাৎ এ সমান 1। এবার এর মান আমরা 1 পেলাম, এই এর মান 1 আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। 1 নম্বরে এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা বি পেয়ে যাবো। তাহলে বসিয়ে দাও, তাহলে এ সমান 1, 1 নম্বরে বসাও, তাহলে 25 × 1 মাইনাস 5b প্লাস 35 ইজুকাল টু 0। তাহলে বা দিয়ে 25 মাইনাস 5b প্লাস 35 সমান 0। এবার দেখো 25 আর 35 যোগ করো, 5 5 10, 0 হাতে 1, 3 1 4, 4 2 6, 60, 60 মাইনাস 5b সমান 0। তাহলে বা মাইনাস 5b সমান, এই 60টা উপরে গেলে কত হবে? মাইনাস 60, উভয় দিকে মাইনাস চলে গেল, তাহলে b সমান 60/5, তাহলে 5 12 60, তাহলে b সমান কত দাঁড়ালো? 12। b সমান কত দাঁড়ালো? b সমান 12। তাহলে এই প্রশ্নে যে উত্তর চেয়েছি এ ও বির মান নির্ণয় করো, তাহলে অতএব আমরা লিখতে পারি এ সমান কত? 1 আর বি সমান 12, এটাই হলো অ্যান্সার। এটা করলে পুরো তোমরা 2 নাম্বার পাবে। এবার দেখো 4 দাগে কি বলেছে? এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজেস জেড এক্স এবং জেড স্কোয়ার ভ্যারিজেস এবং জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে এটা একটা ভেদের অঙ্ক, এই ভেদের অঙ্কটা কিভাবে করব চলো দেখি। তাহলে এটা 4 দাগের অঙ্ক, তাহলে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই জেড, তাহলে বা দিয়ে আমরা লিখবো এক্স স্কোয়ার সমান k1 ওয়াই জেড। তাহলে কেটা কি? k1 সমান ভেদ ধ্রুবক, k1 সমান ভেদ ধ্রুবক। এবার যেহেতু এখানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা বা দিয়ে কি লিখবো? যে k1 ওয়াই জেড সমান এক্স স্কোয়ার, তাহলে বা দিয়ে k1 এর মানটা আমরা বের করে নেবো, k1 সমান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। এটা আমরা 1 নাম্বার করে রাখলাম। কি বলেছে? ওয়াই স্কোয়ার ভ্যারিজেস জেড এক্স, এটাও সেই একই রকম ভাবে লিখবো, ওয়াই স্কোয়ার সমান k1 আগের বারে লিখেছি, তাহলে k2 জেড এক্স, তাহলে বা k2 জেড এক্স। এখানে দেখো k2 জায়গায় আমরা কি লিখবো? k2 সমান ভেদ ধ্রুবক, এগুলো লিখে দেবে, k1 k2 কি দাঁড়াচ্ছে, অর্থাৎ k1 k2 যে ভেদ ধ্রুবক সেটা লিখতে হবে, k2 সমান ভেদ ধ্রুবক। তাহলে k2 জেড এক্স সমান ওয়াই স্কোয়ার, তাহলে বা দিয়ে আমরা k2 সমান কি লিখবো? k2 সমান কি লিখবো? ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। এটা ক নাম্বার লিখবো? 2 নাম্বার। আবার জেড স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই বা জেড স্কোয়ার সমান k3 এক্স ওয়াই। k3টা কি না? k3 সমান ভেদ ধ্রুবক, বা দিয়ে কি লিখবো? k3 এক্স ওয়াই সমান জেড স্কোয়ার, তাহলে বা k3 সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এটা ক নাম্বার হলো? 3 নাম্বার হলো। অতএব k1 ইন্টু k2 ইন্টু k3 সমান কি দাঁড়াচ্ছে? k1 সমান কি পেয়েছি 1 নম্বর থেকে? এক্স স্কোয়ার বাই ওয়াই জেড গুণক k2 মান কি পেয়েছি? ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর k3 মান কি পেয়েছি? জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার এই তিনটে আমরা কাটাকুটি করব। এবার দেখো এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। আবার দেখো ওয়াই স্কোয়ার আছে, উপরে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এটা কেটে গেল। আবার দেখো জেড গুণ করলে জেড স্কোয়ার, তাহলে উপরে জেড স্কোয়ার কেটে গেল, সমান এটা গুণ করে কি দাঁড়ালো? 1। অর্থাৎ k1 k2 k3 এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত দাঁড়ালো?
উত্তর হলো 1। এখানে জানতে চেয়েছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো, তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। পরে দেখো 5 দাগের অঙ্ক, এটা একটা জ্যামিতি থেকে দিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত, এ ও সি বি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করো। তাহলে এটা জ্যামিতির অঙ্ক, তার একটু ছবি এঁকে এটা করতে হবে। চলো এটা ছবি এঁকে করা যাক। 5 দাগের অঙ্ক, তাহলে একটা প্রথম আমার বৃত্তের ছবি আঁকবো। একটা বৃত্তের ছবি আঁকলাম যার কেন্দ্র ও, যার কেন্দ্র ও বলে দিয়েছে। এবার এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত, এ ও সি বি একটা সামান্তরিক। তাহলে এ বি সি বিন্দু তিনটি বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এখানে ধরলাম এ, এটা ধরলাম বি, আর এটা ধরলাম সি। তাহলে এবার তিনটে আমরা বিন্দু যোগ করে দেবো, স্কেল দিয়ে যোগ করে দাও, দেখতে সুন্দর হবে। তাহলে এটা যোগ করলাম, এটা, তাহলে বৃত্তের কেন্দ্র ও আর বিন্দু তিনটি নাম এ বি সি। এখন দেখো এখানে বলেছে যে এ ও সিবি, এ ও সিবি একটি সামান্তরিক। তাহলে এ ও সি কোণের মান, এ ও সি কোণের মান, অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করতে হবে। এখন দেখো এটা একটা সামান্তরিক, কিন্তু ও এ আর ও সি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সেই সঙ্গে আমরা এটাও টেনে নিতে পারি, ও বি একটা সরলরেখা টেনে নিতে পারি যেটা বৃত্তের ব্যাসার্ধ হবে, সেটা আমরা টেনে নিই। ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি এ ও সমান ও সি সমান ও বি। কেন না, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এটা 2 নম্বরের, তাহলে আমাদের করে দেখাতে হবে যে এ ও সি কোণের মান কিভাবে এলো। তাহলে এ ও সমান ও সি, এ ও সমান ও সি সমান ও বি। যেহেতু এ ও সি বি একটি সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমরা কি জানি, সমান এবং সমান্তর। তাহলে আমরা লিখতে পারি এ ও সমান বিসি, সামান্তরিকের বিপরীত বাহু, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা। আবার ও সি সমান, এই ও সি সমান এ বি। আবার আমরা লিখতে পারি যে ও সি সমান এ বি। এবার দেখো এ ও সমান ও সি, তাহলে এখানে এ ও সমান যদি ও সি হয়, তাহলে আমরা লিখতে পারি বিসি সমান এ বি, অর্থাৎ আমরা লিখতে পারি বিসি সমান এ বি। তাহলে আমরা কি দেখলাম, যে সামান্তরিকের সমস্ত বাহুগুলো সমান। অতএব আমরা লিখতে পারি যে এ ও সমান ও সি সমান বিসি সমান এ বি সমান ও বি, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান, এদের প্রত্যেকটা বাহু সব সমান। তাহলে এই সামান্তরিকের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে এ ও সি বি একটা কি হবে, রম্বস হয়ে যাবে। অতএব এ ও সি বি একটি রম্বস, আর রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এবার দেখো ও বি সরলরেখা এই রম্বসকে দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এখানে এ ও বি আর বি ও সি দুটো ত্রিভুজ হয়েছে। অতএব আমরা লিখব যে এ ও বি, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান সমান, অর্থাৎ 60 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা লিখব, অতএব আমরা লিখব এ ও বি, কোণ এ ও বি এবং কোণ বি ও সি সমান 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এবার আমাদের জানতে চেয়েছে এ ও সি কোণ, অতএব এ ও সি কোণ সমান এই দুটো কোণের যোগফল, অর্থাৎ এ ও বি কোণ, এ ও বি কোণ আর বি ও সি কোণের যোগফল হলো এ ও সি কোণ। তাহলে এ ও সি কোণ সমান আমরা লিখব কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান কত হবে, 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। অর্থাৎ এ ও সি কোণের মান দাঁড়ালো 120 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ এ ও সি কোণের মান 120 ডিগ্রি। এটা এইভাবে লিখে তোমাদের দেখাতে হবে। নেক্সট 6 দাগে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি জ্যাদায় অন্য বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এটা একটা জ্যামিতি তোমার প্রমাণ করে দেখাতে হবে। এই জ্যামিতিটা এখানে 2 নম্বরে দিয়েছে, কিন্তু এক্সট্রা জ্যামিতি হিসাবে এটা 3 নম্বরে দিতে পারে। এটা আমি করে দেখাচ্ছি কিভাবে সহজে এটা প্রমাণ করা যায়। দেখো যে জ্যামিতিটা প্রমাণ করতে দিয়েছেন তার ছবিটা এইরকম হবে। বলেছে দুটি এককেন্দ্রীয় বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত যার কেন্দ্র
ও। এবার এবি এবং এসি জ্যাদয় অন্য বৃত্ত মানে ছোট বৃত্তকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করছে। প্রমাণ করতে হবে যে পি কিউটা এই বিসির অর্ধেক। তাহলে অলরেডি আমি এটাকে লিখে রেখেছি। দেখো, ধরি বৃত্ত দুটি কেন্দ্র ও এবং বৃহত্তর বৃত্তের দুটি জ্যা এবি ও এসি ছোট বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ অফ বিসি। তার জন্য আমাদের এটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করব? আমরা পি ও এবং কিউ ও যোগ করব। তাহলে পিও এবং কিউও যুক্ত করলাম। তাহলে অঙ্কনটা লিখতে হবে। এখানে অঙ্কনটা আমরা লিখে দিই। অঙ্কন কি লিখব না, পি কমা ও এবং কিউ কমা ও যুক্ত করা হলো। পি কমা ও এবং কিউ কমা ও বিন্দু যুক্ত করলাম। বিন্দু পি কমা ও এবং কিউ কমা ও বিন্দুদ্বয় যোগ করলাম। বিন্দুদ্বয় যোগ করলাম। এই অঙ্কনটা লিখে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো প্রমাণ। ও কেন্দ্রীয় ছোট বৃত্তের স্পর্শক এবি অর্থাৎ ওপি লম্ব এবি। ঠিক একই রকমভাবে এসি হলো স্পর্শক এবং ও কিউ হলো এই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি যে ও কিউটা এসির উপর লম্ব অর্থাৎ ও কিউ লম্ব এসি। এটা আমরা লিখে দিয়েছি। দেখো, তাহলে এইভাবে তোমরা এটা লিখে নেবে এবং মুখস্থ করবে। অনুরূপভাবে ও কিউ লম্ব এসি। আবার দেখো, ও কেন্দ্রীয় বড় বৃত্তের এবি জ্যা এবং পি বিন্দুতে ওপি লম্ব। দেখো, আবার ও কেন্দ্রীয় বড় বৃত্তের এবি জ্যা এবং পি বিন্দুতে লম্ব। পি বিন্দুতে, তাহলে ও কেন্দ্রীয় বড় বৃত্তের এবি জ্যা এবং পি বিন্দুতে ওপি লম্ব। তাহলে আমরা বলতে পারি এপি সমান পিবি, অর্থাৎ এই যে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা এখানে লিখে দিয়েছি। দেখো, ও কেন্দ্রীয় বড় বৃত্তের এবি জ্যা এবং পি বিন্দুতে ওপি লম্ব অর্থাৎ এপি সমান বিপি, অর্থাৎ পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। অনুরূপভাবে আমরা দেখাতে পারি এ কিউ সমান এসি, অর্থাৎ এই এসি বৃত্তচাপের অর্থাৎ এসি স্পর্শকের উপরে কিউ ও কিউ লম্ব। তাহলে এই লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এ কিউ সমান কিউসি। সেটাই আমরা লিখে দিয়েছি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এ কিউ সমান এসি, অর্থাৎ কিউ হলো এসি এর মধ্যবিন্দু। এখন আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর, এখন দেখো আমরা ত্রিভুজ কি পাচ্ছি? এবিসি ত্রিভুজের এই এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ। আর এই পি কিউ সংযোগ সহলেখা, এটা একটা সংযোগ সহলেখা। এর নবম শ্রেণীতে আমরা করেছি যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ সহলেখা তৃতীয় বাহুর কি হবে? সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই পি কিউটা এই বিসির অর্ধেক হবে। এটা নবম শ্রেণীতে করেছি। তা সেই নবম শ্রেণী এবং দশম শ্রেণীর স্পর্শকের উপপাদ্য মিলিয়ে এই উপপাদ্যটা দিয়েছে। তাহলে আমরা কি লিখব? এখন এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ এবং পি কিউ সংযোগ সহলেখা। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সহলেখা তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ পি কিউ সমান হাফ অফ বিসি, অর্থাৎ পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এই উপপাদ্যটা প্রমাণ করে দিলাম। এটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এটা একবার স্ক্রিনশট মেরে তোমরা নিয়ে নাও এখান থেকে। এটা খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। তাহলে এটা আমি দেখিয়ে দিলাম, প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ছবিটা দেখাচ্ছি, তাহলে এটাকে একবার ভালো করে তোমরা দেখে নে, স্ক্রিনশট মেরে মুখস্থ করে নেবে। তাহলে প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এই উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। এটা খুব ভালো করে মুখস্থ করে, এবছর এটাও ইম্পর্টেন্ট এবং এটা এক্সট্রা জ্যামিতি হিসেবে 3 নম্বরের অঙ্ক হিসাবে ইম্পর্টেন্ট। নেক্সট 7 দাগে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ এবং বিসিইএফ অনুরূপ বাহু। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর পরিসীমা যথাক্রমে 36 সেমি ও 18 সেমি। যদি বিসি সমান 9 সেমি হয় তবে ইএফ এর মান কত? এই অঙ্কটা করা যাক। এটা একটা জ্যামিতির অঙ্ক। তাহলে পরিসীমা দুটি অনুপাত 36 সেমি = 18 সেমি সমান অনুরূপ বাহু দুটির অনুপাত। তাহলে অনুরূপ বাহু কি বলেছে? একটা বাহু বলে দিয়েছে বিসি সমান 9 সেমি। তাহলে 9 ইএফ, ইএফ এর মানটা বের করতে হবে। তাহলে বাদে আমরা লিখবো কত? 36/18 সমান 9/ইএফ। এবার 36কে 9 দিয়ে কাটো, 4 লং 36। তাহলে কোনাকুনি গুণ করো। তাহলে 4 × ইএফ সমান কত দাঁড়ালো? 18। তাহলে বা ইএফ এই বাহু মাপ কত হবে? 18/4। এবার এটা কাটাকুটি করো, 9 দুকানে 18, 2 দুকানে 4। তাহলে ইএফ সমান 9/2। এটা ভাগ করলে কত হবে? 4.5 সেমি। অর্থাৎ ইএফ বাহুর মান হবে 4.5 সেমি। এই হয়ে গেল 7 দাগের অঙ্ক। এরপর 8 দাগে
সাইন 3a প্লাস কস 2b সমান 2 হলে কস 2a প্লাস সাইন 3bর মান কত? চলো অঙ্কটা করা যাক। 8 দাগে সাইন 3a প্লাস কস 2b সমান 2 বলে দেওয়া রয়েছে। তাহলে হলে কস 2a প্লাস সাইন 3b, কস 2a প্লাস সাইন 3b সমান কত? এইবার দেখো এখান থেকে আমরা সাইন 3a প্লাস কস 2b সমান 2, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। আমরা জানি সাইন থিটা এবং কস থিটা এদের সর্বোচ্চ মান 1-এর বেশি হতে পারে না। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অতএব আমরা এটা লিখতে পারি সাইন 3a প্লাস কস 2b, এই দুইটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 প্লাস 1, অর্থাৎ সাইন 3a সমান 1 এবং কস 2b সমান 1। এবার আমরা লিখব সাইন 3a সমান 1। এবার দেখো সাইন কত ডিগ্রি হলে 1 হয়? আমরা জানি সাইন 90 সমান 1, তাহলে সাইন 3a সমান সাইন 90 ডিগ্রি। উভয় দিকে সাইন সাইন চলে গেল, তাহলে 3a সমান কত হলো? 90 ডিগ্রি। তাহলে a সমান কত দাঁড়ালো? 90 ডিগ্রি বাই 3 সমান এর মান 30 ডিগ্রি, অর্থাৎ a সমান কত পেলাম? a সমান 30 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা লিখব cos 2b সমান 1, তাহলে cos 2b সমান 1। আমরা জানি cos 0 সমান 1 হয়, তাহলে আমরা কি লিখলাম? cos 2b সমান cos 0 ডিগ্রি, তাহলে উভয় দিকে cos cos চলে গেল, তাহলে 2b সমান 0 ডিগ্রি। তাহলে অতএব আমরা b সমান কত লিখব? 0 ডিগ্রি। বির মান আমরা কত পেলাম? 0 ডিগ্রি, অর্থাৎ এর মান 30 ডিগ্রি, বির মান 0 ডিগ্রি। এবার অঙ্কটা কি বলেছে? যে cos 2a প্লাস সাইন 3bর মান বের করতে বলেছে। তাহলে cos 2a প্লাস সাইন 3b এটা সমান কত জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে এর মান কত পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে কি হলো? cos 2a প্লাস সাইন 3bর মান কত বের করতে বলেছে? আমরা এর মান কত পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে cos 2 ইন্টু 30 ডিগ্রি যোগ সাইন বির মান কত পেয়েছি? 0, তাহলে সাইন 3 ইন্টু 0 ডিগ্রি। তাহলে এটা সমান দিয়ে আমরা কি লিখব? cos 60 ডিগ্রি প্লাস এটা কত হলো? সাইন 0। তাহলে এবার cos 60 মান বসাবো। cos 60 সমান আমরা কত জানি? হাফ, প্লাস সাইন 0 মান কত? 0, তাহলে সমান এটা অ্যান্সার কত দাঁড়ালো? হাফ। তাহলে অতএব cos 2a প্লাস সাইন 3bর মান কত হলো? উত্তর হলো 1/2। এবার দেখো 9 দাগে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি বৃত্তীয় মান কত? এটা ত্রিকোণমিতি থেকে দিয়েছে। চলো এই কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মানটা কত বের করি। এটা কত? 9 দাগে। তাহলে প্রথমে একটা বৃত্তের ছবি আঁকি আমরা। একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 14 সেমি। তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি সমান কত? 2 পাই আর, এখানে আর এর মান কত? আমরা 14 সেমি বসাবো, তাহলে 2 গুণক পাই মানে 22-এর 7 ইন্টু 14, তাহলে 7 দুকানে 14 সমান কত হবে? 22 দুকানে 44, 88 সেমি। তাহলে বৃত্তের পরিধি কত বেরোলো? 88 সেমি। এবার দেখো 88 সেমি যদি পরিধি হয় তখন তার কেন্দ্রীয় কোণের মান কত হবে? 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই। তাহলে 88 সেমির জন্য হচ্ছে 2 পাই, তাহলে 66 সেমির জন্য কত হবে? সেক্ষেত্রে আমরা কি করব? তার বৃত্তীয় মান কত হবে? তাহলে 88 সেমির জন্য কেন্দ্রীয় কোণ কত হচ্ছে? 2 পাই, তাহলে 66 সেমির জন্য কত হবে? তাহলে অ্যান্সারটা আমরা করে ফেলি। দেখো তাহলে 2 পাই বাই 88 আর 66 সেমির জন্য কত হবে? গুণক 66। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে ওই কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান। এবার এটা 11 দিয়ে কাটবে, 6 11 66, 8 11 88, এবার 2 দিয়ে কাটবে, 2 4 দুকানে 8, ফের 2 দিয়ে কাটবে, 3 দুকানে 6, 2 দুকানে 4, সমান অ্যান্সার কি দাঁড়ালো? 3 পাই বাই 2। তাহলে এর কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান হলো 3 পাই বাই 2। কত সহজ এটা হয়ে গেল। দেখো প্রথমে আমরা কি করলাম? বৃত্তের পরিধি বের করলাম। তাহলে যেহেতু পুরো বৃত্ত সমান কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই বাই 88, আর যত সেমি বৃত্তচাপ সেটাকে গুণ করলাম, 2 পাই বাই 88 ইন্টু 66 কাটাকুটি করে বের হলো 3 পাই বাই 2। এটা হলো বৃত্তীয় মান। এবার দেখো 10 দাগে একটি পরিসংখ্যান বিভাজনের গড় 8.1 সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস 5কে সামেশন এফআই সমান 20 হলে কে এর মান কত? এখানে একটা রাশিবিজ্ঞানের অঙ্ক, এখানে কে এর মান জানতে চেয়েছে। দেখো 10 দাগের অঙ্ক, আমরা যখন পরিসংখ্যান বিভাজনের গড় বের করি তখন কি হয়? যে সূত্রটা আমরা ব্যবহার করি সামেশন এফআই এক্সআই ডিভাইড বাই সামেশন এফআই, সেটা সমান গড় বের হয়। এখানে গড় সেটা কত বলে দিচ্ছে না? 8.1। এবার সামেশন এফআই এক্সআই এর মান কত বলে দিচ্ছে? 132 প্লাস 5কে, তাহলে সেটা বসিয়ে দিই, 132 প্লাস 5কে ডিভাইড বাই সামেশন এফআই এর মান কত? 20,
সমান 8.1। এটা জাস্ট ক্যালকুলেশন করলে কে এর মান বেরিয়ে যাবে। তাহলে বা দিয়ে আমরা লিখি 132 প্লাস 5k সমান, এটা গুণ করো, 2 1 কে 2, 8 দোকানে 16, 6 হাতে 1, 162, আর পাশে 0 কেটে, পাশে দশমিক 0, 0টা কেটে গেল, তাহলে এখানে কত হলো 162। বা দিয়ে আমরা কি লিখবো, 5k সমান 162, 132টি এপারে আসবে, 132 বিয়োগ করব, তাহলে বা দিয়ে 5k সমান 2 দিয়ে মিললো 0, 3 স্কোয়ার 6, 3 30, 5k সমান 30। তাহলে কে সমান কত দাঁড়ালো, 30/5, 5 ছক 30, তাহলে কে সমান 6, অর্থাৎ কে এর মান কত দাঁড়ালো, কে সমান 6। তাহলে এটাই হলো অ্যান্সার। নেক্সট 11 দাগের অঙ্ক কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে 11 দাগের অঙ্ক, নিরেট গোলকের আমরা ব্যাস কত ধরে নিলাম, 2r সেমি, ব্যাস সমান 2r সেমি, তাহলে ব্যাসার্ধ কত, গোলকটির ব্যাসার্ধ 2r/2 সমান r সেমি। এবার নিরেট গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি না, 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ, এটা হলো নিরেট গোলকের আয়তন, আর সেটা সমান এখানে বলে দেওয়া রয়েছে কত, 144 পাই ঘনসেমি, উভয় দিকতে পাই পাই চলে গেল, তাহলে আর কিউ সমান কত দাঁড়াবে, 144 গুণক 2/3 উল্টে যাবে, 3/2 হবে। এবার 144কে 2 দিয়ে কাটলে কত হবে, 72, তাহলে আর কিউ সমান, তাহলে এটা কত হবে, 3 দুকানে 6, 3 সাথে 21, 21 1 হাতে 2, 216, তাহলে আর কিউ সমান 216, তাহলে আর কিউ সমান 216 মানে কার কিউ, 6 এর কিউ, তাহলে আর সমান কত দাঁড়ালো, 6 সেমি। এবার কি জানতে চেয়েছেন, যে গোলকটির ব্যাস, তাহলে ব্যাস মানে কত, ব্যাস সমান 2r, তাহলে 2r সমান কত হবে, 2 গুণক 6 এত সেমি সমান 6 দুকানে 12 সেমি, অর্থাৎ গোলকটির ব্যাস হবে 12 সেমি। তাহলে কি দাঁড়ালো, গোলকটির ব্যাস সমান 12 সেমি। এবার 12 দাগে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে 12 দাগের অঙ্ক, প্রথমে একটা শঙ্কুর ছবি এঁকে নিই, এই হলো একটা শঙ্কুর ছবি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, আমরা মনে করে নিচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা l, উচ্চতা h, ভূমির ব্যাসার্ধ r। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান আমরা লিখব কত, ভূমির ক্ষেত্রফল সমান কি, এটা যেহেতু বৃত্ত তাহলে ভূমির ক্ষেত্রফল সমান কত হবে, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক, এটা পাই আর স্কয়ার বর্গ একক, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এবার কি বলেছে দেখো, এখানে অঙ্কটা বলে দিয়েছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, পাই আর এল সমান √3 ইন্টু পাই আর স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে উভয় দিকতে দেখো পাই পাই চলে গেল, এই আর কে আর স্কয়ার দেখালে কি হবে আর, তাহলে এল সমান কি দাঁড়ালো, এল সমান আর ইন্টু √3, তাহলে এটা এখান থেকে কি পেয়ে গেলাম, এল সমান আর √3। এবার এই এল সমান আমরা কি পেয়েছি, আর √3। এবার আমাদের জানতে চেয়েছে কি, এবার আমাদের জানতে চেয়েছে যে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে ভূমির ব্যাসার্ধ আমরা পেয়েছি আর শঙ্কুর উচ্চতা কত, এইচ, ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর শঙ্কুর উচ্চতা এইচ। এবার এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা বের করি। আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার অর্থাৎ এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, সেটা আমরা বসিয়ে নিই, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল এর জায়গায় আমরা কি লিখবো, এল এর জায়গায় লিখবো আর √3, তাহলে আর √3 তার স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, বা দিয়ে আমরা কি লিখবো, এটা হয়ে যাবে আর স্কয়ার ইন্টু 3 সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে বা 3 আর স্কয়ার, এই আর স্কয়ার এপারে হবে মাইনাস আর স্কয়ার সমান এইচ স্কয়ার, তাহলে কি দাঁড়ালো, বা দিয়ে 3 আর স্কয়ার থেকে আর স্কয়ার বিয়োগ করলে 2 আর স্কয়ার সমান এইচ স্কয়ার, তাহলে বা এইচ সমান কি হবে, √2 আর স্কয়ার সমান কি দাঁড়ালো, √2 আর।
এইচ এর মান দাঁড়ালো √2r। এবার জানতে চেয়েছে কি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। তাহলে শঙ্কুর উচ্চতা কত হলো √2r, আর ভূমির ব্যাসার্ধ আমরা কত ধরেছি r। তাহলে অতএব শঙ্কুর উচ্চতা, অতএব আমরা কি লিখব, শঙ্কুর উচ্চতা ইজ টু ভূমির ব্যাসার্ধ সমান কত হবে, শঙ্কুর উচ্চতা আমরা কত পেয়েছি √2r, আর ভূমির ব্যাসার্ধ কত পেয়েছি r। তাহলে উভয় দিকে r আর চলে গেল, সমান এটা কি হবে √2:1। অতএব শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত দাঁড়ালো √2:1। তাহলে এই টোটাল 2 নম্বরের 12টি অঙ্ক ছিল, 12টি পুরোটা করে দিলাম। পরীক্ষায় 2 নম্বরে 10টা থাকে, মোট 20 নাম্বার। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখবে এবং পরীক্ষায় এইরকম টাইপের অঙ্ক আগামী পরীক্ষায় আসতে পারে, সুতরাং এই অঙ্কগুলো ভালো করে ফলো করবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।